একজন বুড়িমা বসে আছেন। তার সামনে একটি পায়ের কাছে একটি বাচ্চা বসে আছে। তার কাছে গিয়ে গল্প শুনতে বলি। সে বুড়িমাকে বলে, বুড়িমা একটা গল্প শোনাও না। বুড়িমা বলে, না এখন ভালো লাগছে না, আমার শরীরটা খারাপ। বাচ্চাটি জেদ করে বলে, শোনাও না শোনাও না। বুড়িমা বলে, আচ্ছা তাহলে আমার ঘরের ড্রয়ার থেকে আমার চশমাটা এনে দিত। বাচ্চাটি আনন্দের সাথে ছুটতে যায়। সে বুকের উপর উঠে ড্রয়ারের মধ্যে থেকে চশমা খুঁজতে থাকে। চশমা খুঁজতে খুঁজতে তার চোখ চলে যায় একটা কালো রঙের ডায়েরির উপর। সে দেখে ডায়েরিটার ওপর সোনালি রঙের কিছু একটা লেখা আছে, কিন্তু সেটা সে পড়তে পারে না। সে বড্ড ছেলে মানুষ, আর তখনকার দিনে মেয়েদের পড়ালেখা জানাটা অসম্ভব মনে হয়। সে ডায়েরিটা নেয়, কিন্তু চশমাটা নিয়ে আসতে ভুলে যায়। সে ছুটতে যায় আর উৎসাহের সাথে বুড়িমাকে বলে, বুড়িমা বুড়িমা দেখো, তোমার ড্রয়ার থেকে কি খুঁজে পেয়েছি। এতে মানুষের হাতের লেখা আছে, আর দেখো সোনালি রঙের একটা লেখা, চো চো চো। বুড়িমা বলে, থামি তো, ওটা হচ্ছে দেখি ও চোখের বাড়ি বলে বুড়িমার একটু থেমে যায়। কিছু একটা বুড়িমার মনে পড়েছে, অতীতের কোনো কথা, কোনো আঘাত যেটা এখনো শোকায়নি। এটা পড়ে তার আঘাতটা আরো তাজা হয়ে ওঠে। বাচ্চাটি জিজ্ঞেস করে, বুড়িমা তুমি চুপ করে গেলে কেন? পানি তো আমার না, পড়ো না, দেখো না মানুষের হাতের লেখা। তুমি তো পড়ালেখা জানো, বলো। আমি এমনিতেও অনাথ, আর আমাকে কেউ পড়ালেখা করাবেও না। তুমি আছো যে আমাকে গল্প শোনো না। বুড়িমা বলে, ঠিক আছে এখানে এসে বস, দেখি। সে ডায়েরি প্রথমে পাতাটা উল্টায়। সেখানে সে একটা নাম দেখতে পায়, বিহারি। একটা নিস্তব্ধতা ছেড়ে যায়। বুড়িমার কিছু একটা মনে পড়েছে। মুখে হাসি থাকলেও চোখে নিরবতা গভীর হয়েছে। কিন্তু সে সেটাকে ভুলিয়ে পরে পাতাটা উল্টায়। ডায়েরিটাতে কিছু একটা গল্প লেখা আছে। গল্পটা ঠিক না, আসলে অন্ধকার ঘরে খাটের ঘোড়ায় বসে চিঠি লিখছে রাজলক্ষ্মী। তিনি হলেন মহেন্দ্রনাথের মা এবং একমাত্র পুরুষ। মহেন্দ্র ছোটবেলাতেই পিতাহারা হয়েছে। মায়ের সাথে সে বড় হয়েছে মাসিমা। তাছাড়া রাজলক্ষ্মী দেবীর আর একটা ছেলে আছে। ছেলেটির নয়, ছেলের মৃত্যু বিধান। সে কিন্তু মহেন্দ্রের মতো ছেলে মানুষ নয়, বড়ই সুশীল, বুদ্ধিদীপ্ত এবং পরিণত বুদ্ধিসম্পন্ন। কি লিখছে রাজলক্ষ্মী দেবী চিঠিতে? প্রিয় সখী, আমি খুব খুশি হয়েছি তোমার চিঠিটা পেয়ে। যে চিঠিতে তুমি একটি আনন্দের খবর দিয়েছ। চিঠি থেকে জানতে পারলাম যে তোমার পিতাহারা কন্যার বিবাহ ঠিক হয়েছে। সে তার যোগ্য পাত্রের সাথে বিবাহ বন্ধনে সারা জীবনের মতো আবদ্ধ হতে চলেছে। একই সাথে আমি দুঃখিত হলাম। আমি তোমার সাথে আত্মীয় সম্পর্ক করতে চেয়েছিলাম, কিন্তু আমার ছেলে মানুষ ছেলে মনে জানো এমন লাগছে। ছবিটা দেখলোই না, তার আগে করে দিল না মা হা। ভেবেছিলাম বিহারি হয়তো তার মহেন্দ্রকে বোঝাবে, কিন্তু সেও বলায় না, সেও তাকে সমর্থন করবে। বড়ই খারাপ লাগলো। আমি তোমার চিঠিটা যখন পেলাম খুব আনন্দিত হলাম যে কন্যাটার কিছু একটা মিলতে হলো। তাই আমি আমার আশীর্বাদের সাথে বিয়ের জন্য কিছু ভেবে
পাঠিয়েছি, কিছু গয়না, কিছু টাকা, কিছু ফল। আশা করছি তোমার বিনোদিনী সুখে থাকবে। ইতি তোমার ছোটবেলার সখী রাজলক্ষ্মী। এদিকে হয়ে যায় পুতুলের সাথে। এই সুখ তার জীবনে কতদিন থাকবে সেটাই ভুলে দেখা। বেশ কিছু মাস কেটে যায়। মাসিমার বড়ই ইচ্ছে তার অনাথ ভাইদের সাথে বিহারের মতো পরিণত মস্তিষ্ক সম্পন্ন ছেলেকে বিয়ে দেওয়া। বিহারি বড়ই সুশীল। সে দেশের জন্য লড়ছে, সে মেয়েদের জন্য লড়ছে, সে বিদ্রোহী। আর মাসিমা এটা খুব ভালো লাগে। এদিকে মহেন, সে বড়ই বিচার, কখনো কলেজ যায় আবার কখনো যায় না। মেয়েদের মধ্যে সে বড়ই পরিচিত। তাই জন্য তার অনাথ ভাই যে মাসিমার সাথে তিনি বিহারি বিয়ের প্রস্তাব নিয়ে আসেন। মাসিমা বিহারকে বলেন, বাবা, তোমার কাছে আমার একটা অনুরোধ আছে। মাসিমা বলে, কি মাসিমা? মাসিমা বলে, আমার অনাথ ভাইজিকে বিয়ে করে তুমি উদ্ধার করবে। বিহারি একটু চুপ করে। মহিলা একবার ঘুরে তাকায়। বিহারি বলে, কি বলছো তুমি? আমি দেশের জন্য লড়ছি, মেয়েদের জন্য লড়ছি, আমাকে কি সংসারে মানায়? আমি সংসার থাকতে পারবো না, তাকে কোনোদিনও সুখ দিতে পারবো না বলে মাসিমা বলে, সে যাই হোক না, তুমি তাকে বিয়ে তো করো। বেচারি বড়ই একা, কি করবে তাকে বিয়ে? সে তো অনাথ। বিহারি একটু চুপ করে। মহেন তাকে একটু ধাক্কাতে বলে, আহ বিহারি, আগে মেয়েটাকে দেখেই আসো না, তারপর না হয় বিয়ের কথা ভাববে। মাসিমা একবার করে বলছে, শুনে না। বিহারি সকলে জানায়। দেখতে যাওয়ার দিন এগিয়ে আসে। একদিন মহেন হঠাৎ দুপুরবেলা এসে চেঁচাতে শুরু করে, মা মা, তুমি কোথায়? আমার ধুতি পাঞ্জাবিটা বার করে দাও, সেই সুতির ধুতি পাঞ্জাবিটা। আমি বিহারির সাথে একটা জায়গায় যাব, তাড়াতাড়ি বার করে দাও, কাজ আছে একটা। রাজলক্ষ্মী অবাক, বলে, কোথায় যাচ্ছিস? আমাকে তো কিছু বলিসনি। বিহারিও আমাকে কিছু বলেনি। কোথাও আমাকে সবসময় সব কিছু জানায়। মা, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি দাও, ফিরে এসে সব। আচ্ছা ঠিক আছে। মহেন আর বিহারি ফিরে যাওয়ায় কলকাতার আশালতার জ্যাঠার বাড়ি। আশালতাকে দেখল। আশালতা তার জ্যাঠামশাইয়ের সাথে থাকে। জ্যাঠামশাই বিহারি আর মহেনকে ওপরের ঘরে নিয়ে যান। বসতে বলে এবং জিজ্ঞাসা করে, বাচ্চা কিছু খাবে? ঠান্ডা পানীয়, জল, চা, মিষ্টি কিছু খাবে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বিহারি বলে, আপনাকে এত ব্যস্ত হতে হবে না, আমরা তো এই এলাম, একটু বসে। তখন ঘোরাতে ঘোরাতে তার চোখে পড়ে পর্দার পেছনে দরজার কাছে একজন উঁকি মারছে। ছোটখাটো কিন্তু শ্যামলা রঙ। তার কৌতূহল যেন। হঠাৎ জ্যাঠামশাই বলে ওঠে, কই গো, ছুটিকে নিয়ে এসো, ওনারা তো বসে আছেন, এসে গেছে। তখন মহেন্দ্রের চোখ পড়ে, খুব করে সেই ছায়াটি সরে যায়। আর কিছুক্ষণ বাদে মাথায় ঘুমটা দিয়ে চায়ের কাপ হাতে নিয়ে একজন ছোট্ট খাটতে নিয়ে কন্যাকে সেই চায়ের কাপ তুলে নিয়ে সবার আগে মহেন্দ্রকে যাবে। মহেন্দ্রকে তাকায়। মহেন তাকে দেখবার চেষ্টা করে, তাদের চোখাচোখি হয়। মেয়েটি লজ্জা হয়ে যায়। মহেন্দ্রকে নিয়ে সে আগে এগিয়ে যায় এবং সে বিহারিকে যায়। কিন্তু মেয়েটির চোখ
বিহারীর চোখে আটকে যায়। সে যেন কিছু একটা ভাবে, কিছু একটা আলাদা বুঝতে পারে। সেই মানুষটির মধ্যে কিছু একটা ব্যাপার আছে। সে চা দিয়ে জ্যাঠামশাইয়ের এক পাশে দাঁড়ায়। জ্যাঠা বলে, আপনারা চা খান, মিষ্টি আছে, সিঙ্গারা আছে, খান না। আচ্ছা, ওকে কি হেঁটে চলে দেখাতে বলবো? চুল খুলে দেখাতে বলবো? ওর কিন্তু লম্বা চুল আছে, ও কিন্তু বাড়ির সব কাজ করতে পারে, পড়ালেখাটা শেখে। অনা বিহারী বলে, আমি কি বাড়ির জন্য চাকর ধরে নিয়ে যাচ্ছি, বা সার্কাসের জন্য লোক ধরে নিয়ে যাচ্ছি যে ও চুল খুলে দেখবো, হাঁটা চলা দেখবো? আমি বাড়ির জন্য বউ নিয়ে যাচ্ছি, মাসিমার জন্য আমি মেয়ে নিয়ে যাচ্ছি। শুনে জ্যাঠামশাই খুব ভালো লাগে। আশা হলো চোখ জল হয়ে ওঠে। বিহারী এবং মহেন্দ্র সেখান থেকে চলে যায় আর বাড়িতে আসে। রাজলক্ষ্মী দেবী এবং মাসিমা একসাথে দাঁড়িয়ে চিন্তা করছে। মহেন্দ্র আসে, সে জুতো পরেই ঢুকে যায়। সে হলো বিদেশে আদর কায়দায় অভ্যস্ত, তাই সে দ্রুত ঘরে ঢুকে জুতোটা খুলে এসে বলে, মা জল দাও। আর এদিকে বিহারী, সে হলো বাঙালি মানুষ, সে বাইরে দাঁড়ায়, জুতো খোলে, তারপর আসে। এবং মাসিমা তাদের কাছে এসে বলে, কি হলো কি হলো, পছন্দ হয়েছে তো, বিয়েটা করবি তো? রাজলক্ষ্মী অবাক চোখে তাকায়, কি হয়েছে, কি কথা হচ্ছে, কিসের ব্যাপারে? তখন মহেন্দ্র বলে, আহা মা, তোমাকে বলেছিলাম না বিহারীর সাথে একটা জায়গায় যাব। বিহারীর জন্য মাসিমা তার ভাই ছেলে রেখেছে বিয়ে করবার জন্য। রাজলক্ষ্মী অবাক হয়, বলে, আমাদের বিহারী? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? ওর তো গর্বের মন নেই, ও করবে বিয়ে? বিহারী উত্তর দেয় না। বুঝে রাজলক্ষ্মী দেবী বলে, বুঝতেই পারছি, বিহারীর মনে হয় মেয়ে হয়েছে। মহিন হাসি ঠাট্টা করে বলে, হ্যাঁ, মেয়েটা সুন্দর, আমার পছন্দ হয়েছে। বিয়ের সানাই বাজলো বলে ব্যবস্থা শুরু করো। দিন কেটে যায়। বিহারীর কাছে মাসিমা আসে, বলে, বাছা, বিয়েটা করছিস তো? বিহারী আমতা আমতা শুরু করে। মাসিমা হাত ধরে কান্নায় ভেঙে পড়ে। তখন বিহারী তাকে না বলতে পারে না, বলে, আচ্ছা ঠিক আছে, আমি তাকে বিয়ে করবো। আর এদিকে মহিনী মন বসছে না পড়াশোনা। রাজলক্ষ্মী দেবী সেটা দেখতে পাওয়া মহিনকে জিজ্ঞাসা করে, কি হয়েছে মহিন? মহিন আমতা আমতা শুরু করে। মহিন বলে, তার আশালতাকে পছন্দ হয়েছে। এই কথাটি মাসিমার কানে যায়। মাসিমার আচ্ছা থাকা সত্ত্বেও রাজলক্ষ্মী দেবী জেগে বসে বিহারীকে বিয়ে না করতে রাজি হতে হয়। দুই বাড়িতে বিয়ের প্রস্তুতি শুরু হয়। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। এদিকে খুশি কেউ বললেও আর একদিকে দুঃখের বন্যা বয়ে যায়। শত্রুর ভাইতা বিনোদিনী স্বামী মারা হয়। যক্ষারোগে তার স্বামী বিপিন মারা যায়। বিনোদিনী একদিন ভাইতার স্বামী শুরু করতে যাবে, তখন হঠাৎ একজন এসে বলে, বিপিন আর নেই। Lia,
ঢুকে যান। বিয়ে করে মহের বাড়িতে বউ নিয়ে আসে। তার আর পড়াশোনায় মন বসে না, কলেজও যায় না, সারাক্ষণ বউয়ের সাথে ঘরের ভেতরে থাকে। রাজলক্ষ্মীর ঠিক পছন্দ নয়। নতুন বৌমা না একবারও রান্না করে খাইয়েছে, জল তো দূরের কথা। তাই রাজলক্ষ্মী দেবী চলে যায় তার প্রিয় সখী মেয়ে বিনোদিনীর বাড়িতে। এদিকে আশালতা চেনা সে বড়ই খুশি। মাসিমাকে জিজ্ঞাসা করে, শাশুড়ি কোথায় গেছেন গো, কবে ফিরবে? মাসিমা বলে, তুই তো তোর শাশুড়িকে তাড়িয়ে ছাড়লে রে, একবার তো তার মুখ দেখতিস, তোকে রান্না করে খাওয়াতিস। আশা হাসে মুচকি মুচকি। তখনই ঠিক তার বাড়ির নিচে এক মেম সাহেব আসেন। কই গো, কেউ আছো? মাসিমা বলে, হ্যাঁ বলো কি হয়েছে? বলে, মেম সাহেব এসেছেন, উনি নাকি ইংরাজি শেখাতে চান মেয়েদের। আশালতা বলে, মাসিমা কি বলছে? জানো তো উনি না ইংরাজি বই পড়েন, আমিও ইংরাজি শিখতে চাই। মাসিমা বলে, না একদম না, পড়াশোনা শিখতে মেয়েদের বিধবা হতে হয়, আমাকে দেখছিস না? আশালতা চুপ করে যায়। রাজলক্ষ্মী দেবী মাথা ধরেছে, খাটের ওপর বসে আছে। কিছুদিন হলেও তিনি বিনোদিনীর কাছে এসেছে। বিহারী তাকে দিয়ে গেছে। বিনোদিনী চা বানিয়ে নিয়ে আসে। তখনকার দিনে বিধবাদের চা খাওয়াটা ঠিক শোভনীয় ছিল না। রাজলক্ষ্মী দেবী মানা করলেন, বিনোদিনী বলে এই চার দেওয়ালের মধ্যে
রাজলক্ষ্মী দেবী চান দেখতে বলে, আচ্ছা ঠিক আছে আমি খাবো, কিন্তু তোকে এই মোহিনীর লেখা চিঠিটা পড়ে শোনাতে হবে। এতদিন এসেছি, আমার ছেলে আমাকে চিঠি লিখবে না, এরকম হয় না। তার নিশ্চয়ই আমাকে মনে পড়েছে। বিনোদিনী দ্বিধাবোধ করলেও রাজলক্ষ্মী দেবী জোর করায় সেই চিঠিটা খুলল। সে পড়তে শুরু করল। শ্রীচরণী সুবিহারী, আমরা জলে নিবৃত ছিলাম। হঠাৎ ঘুম ভেঙে যাওয়ার উঠে শেষ বাকি জেগে অতি শান্ত মনে মশার মতো মশারের অপর প্রান্তে তোমার নিদ্রিত বৌঠানে দেহের শোভা অবলম্বন করতে করতে। থাম থাম থাম, এসব কি করছিস? রাজলক্ষ্মী বলেন, আমি ভাবলাম আমার ছেলে আমার কথা মনে পড়েছে। এ তো নিজের বউকে নিয়ে নিজের প্রিয় বন্ধুকে লিখেছে। ছে! বিনোদিনীর মনে কৌতূহল জেগেছে। কৌতূহলের বসে সে তার এক মেয়ে চেনা মেম সাহেবের কাছে চিঠিটা নিয়ে যায়। তখনকার দিনে বিধবাদের চকলেট খাওয়া আর ইংরাজি বই পড়া ঠিক শোভনীয় না হলেও মেম সাহেব বিনোদিনীকে একটু এগিয়ে দিল। বিনোদিনীর চিঠিটা হাতে পেয়ে মেম সাহেব বলে, এটা কার চিঠি? বিনোদিনী বলে, আমার বান্ধবী আশালতার চিঠি। ও তো ইংরাজি পড়তে পারে না, তাই একটু পড়ে বলবে এতে কি লেখা আছে? মেম সাহেব চিঠিটা পড়তে পড়তে থেমে যায়, বলে, এসব কি লেখা আছে? এতে এসব কি? বিনোদিনী বলে, ও বড় হয়ে লিখেছে, আসলে ও তো পড়তে পারে না। মেম সাহেব বললেও সেই চিঠিটা পুরোটা পড়ে শোনায়। মালিকা জানবার পর চিঠিটা নিয়ে রোজ ভাবতে থাকে। এদিকে আশালতাও ভালো আছে। শাশুড়ি বাড়িতে নেই, এই আনন্দে আশাবাদ দিন কাটাচ্ছে। হঠাৎই রাজলক্ষ্মী দেবী বাড়ি ফিরে এসেন। শোনা যায় তিনি সাথে করে বিনোদিনীকে তার বাড়ি এনেছেন। ছাদে কাপড় মেলতে গিয়ে আশালতা দেখতে পায় আরো একজন ছাদে কাপড় মেলছে সাদা থান পরে। কে এসে? সে তো বিনোদিনী। হঠাৎই আবার নিচ থেকে একটা ডাক আসে, কেউ আছো? আশা ছুটতে যায়, আরে এ তো সেই মেম সাহেব। কিন্তু আজ সে ইংরাজি শেখানোর জন্য আসেনি, সেখানে ঠিকানা জানতে এসেছে। ইংরাজি সে জিজ্ঞাসা করে, Where is রাসবিহারী লেন? কিন্তু আশা তো কিছু বুঝতেই পারে না। বিনোদিনী এসে বলে, Go straight and turn right. সেটা শুনে আশালতা অবাক হয়। তারপর বিনোদিনী ও আশালতা সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে। কৌতূহলের বশে আশালতা বিনোদিনীকে জিজ্ঞাসা করে, তুমি ইংরাজি জানো? বিনোদিনী হেসে বলে, হ্যাঁ জানি তো। তারা হাঁটতে হাঁটতে নিচে যাবে, তখনই আশা বলে, কিন্তু তোমার কেমন দুঃখের কপাল দেখো, তুমিও তো আজকে সুখী থাকতে পারতে। বিনোদিনী বলে, কেন? আশালতা বলে, আরে তুমি তো পড়ালেখা শিখেছ। মাসিমা বলেছে যারা পড়ালেখা করে তারা বিধবা হয়ে যায়। সে জিভ কাটে,
বুঝতে পারে তার এই কথাটা বলা ঠিক হয়নি। বিনোদিনী একটু হালকা হাসি। সে বলে, ও আচ্ছা, তাই কি? তাহলে তো আমার না করাটাই ভালো হতো বলো। তারা সিঁড়ি দিয়ে নামতে নামতে নিচে যাচ্ছে। তখনই দেখে বিহারি এসেছে। আর বিনোদিনী ভাবে সে মহেন্দ্র। সে বলে, আচ্ছা, তোমার উনি তো এসে গেছেন। শুনেছি নাকি তিনি খুব প্রেমপূর্ণ মানুষ। তা তুমি যাবে না ওনাকে চা দিতে, জল দিতে? আশা হাসতে শুরু করে, বলে, আরে এটা উনি নয়, উনি তো বিহারি ঠাকুর। বিনোদিনী এক চাহনিতে বিহারিকে দেখতে থাকে। বিহারি রাজলক্ষ্মী দেবীর কাছে এসেছে। এদিকে বিনোদিনী আর আশালতা তাদের ঘরে গেছে এবং বিনোদিনী মহেন্দ্রের ছবি দেখার চেষ্টা করছে। কিন্তু ঘরে বড়ই আলো কম, সূর্যের আলো ঢুকছে না ঠিক করে। বিনোদিনী আশালতাকে বলে, দক্ষিণের দরজাটা না খুললে কি করে আলোটা ঢুকবে তুমি বলো? তখন আশা বলে, সেটাও ঠিক। তখন বিনোদিনী বলে, আচ্ছা, কালকে ওনাকে আসতে বলেছো একবার? আশালতা বলে, ওনাকে না জিজ্ঞেস করে কিছু করো না কিন্তু। তখন বিনোদিনী বলে, কেন? আশালতা বলে, আর বলো না, ওই তো বইয়ে পোকা হয়েছে বলে কিছুদিন আগে দোকটা পাতা আনতে বলেছিলাম, আর আমি সেটা বালিশের নিচে রেখে ভুলেই গেছি। আর হবে তো ওনার বালিশের নিচে। সারা রাত ঘুমোতে পারেনি, বসা করে বসেছিলেন। বিনোদিনী হাসতে হাসতে বলে, আরে দোকটা পাতা না দিয়ে ন্যাক করে দিই, তাতে পোকা লাগে না। আশালতা বলে, কি? আমি অত কঠিন ইংরেজি বুঝি নে বাবু, তুমি একটু লিখে দাও তো। বিনোদিনী বলে, কাগজ কলম আছে? আশা বলে, ওই তো দেখো ওনার টেবিলেতে কাগজ কলম রাখা আছে, তুমি লিখে দাও, আমি অনেকে বলে আনার রাখবো। লিখে বিনোদিনী চলে যায়। রাত্রিবেলা মহেন্দ্র আসে। সে কিছু একটা উপহার রেখেছে আশালতার জন্য। আশালতা বলে, আপনার কাছে একটা আবদার আছে, না বলবেন না, রাখতেই হবে। মহেন্দ্র বলে, আচ্ছা ঠিক আছে, কি আবদার বলো? আশা বলে, এই এটাতে যেটা লেখা আছে এটা এনে দেবেন তো? শুনেছি বইয়ের ভেতর রাখলে নাকি পোকা হয় না। মহেন্দ্র চিরকুটটা নেয়, নিয়ে পড়ে ল্যাব থেকে। তাই কে লিখে দিয়েছে? আশা বলে, আমার একজন আছে। মহেন্দ্র বলে, কে সে? আশা বলে, আমার নতুন সই। মহেন্দ্র বলে, তার নাম কি? আশা বলে, এত জেনে কি হবে আপনার? মহেন্দ্র বলে, যে তোমাকে ন্যাপথলিনের খোঁজটা দিয়েছে তার নাম জানবো না? তখন আশা বলে, বাহ, এটা আমাদের একে অপরকে দেওয়া নাম। মহেন্দ্র তাকে খাট থেকে তার উপহারটা নিতে বলে। আশা উপহারটা নেয় এবং খুলে দেখে মহেন্দ্র ব্লাউজ দিচ্ছে। আশালতা লজ্জা পায়। সে বলে, এই জিনিস তো মেয়ে সাহেবরা পরে, আমি বাবা পড়তে পারবো না। শাশুড়ি মা দেখতে পেলে খুব বকবে। মহেন্দ্র হাসে, বলে, পাগলি মেয়ে, তুমি এটা সবার সামনে কেন পড়বে? তুমি এটা আমার সামনে পড়বে। আশালতা লজ্জা পায়। পরের দিন সকালে রাজলক্ষ্মী দেবীকে বিনোদিনী চা দিচ্ছে। মাসিমাও সেখানে উপস্থিত হয়েছে। তারা দরজা বন্ধ করে চা খাচ্ছে। তখনই দরজার কড়া নড়ে। বিনোদিনী দরজাটা খুলে দেখে বিহারি। সে হন্তদন্ত হয়ে এসে বলে, বড় মা, দক্ষিণের আম গাছগুলো কেন কাটা হচ্ছে? তুমি কি এটা জানতে? রাজলক্ষ্মী বলে, আহা বাছা, ও মানে বিনোদিনী বলেছিল আলো ঢোকে না, তাই গাছ কাটা হচ্ছে। বিহারি টেরা চোখে বিনোদিনীর দিকে দেখে আর বলে, উনি তো পড়ালেখা জানেন শুনেছি, কিন্তু উনি কি জানেন সত্য জগদীশ বাবু গাছের প্রাণ আছে তা প্রমাণ করেছেন? বিনোদিনী কোনো উত্তর দেয় না, বলে, চা খাবে? বিহারি বলে, হ্যাঁ দিন। বিনোদিনী তাকে চা দিতে দিতে বলে, চা খেতে আপত্তি নেই তো?
আসলে চায়ের পাতাটাও তো গাছ থেকে আসা, তুললে যদি গাছটা মারা যায়। বিহারি মুচকি হাসে, বিনোদিনীর দিকে তাকায়। সে বিনোদিনীর কথাটা শুনে মুগ্ধ হয়েছে। বেশ কিছুদিন বাদে বিহারি বিনোদিনীর কাছে আসে। দরজায় কড়া নাড়ে। বিনোদিনী তখন পুজো করছিল। সে দরজা খুলে দেখে বিহারি। তার হাতে একটি কাগজ। বিহারি বিনোদিনীকে বলে, শুভ বিজয়া। এই কাগজটাতে একটু সই করে দিন তো। বিনোদিনী জিজ্ঞাসা করে, কিসের সই? বিহারি বলে, আমি বিদ্রোহ করছি, তাতে স্বাক্ষর লাগবে। বিনোদিনী বলে, আর কাউকে দিয়ে সই করাননি? এখানে তো একমাত্র আমারই সই করবে। বিহারি বলে, হ্যাঁ, অনেকে পড়াশোনা জানে না, তাই তারা সইও করতে পারবে না, আবার অনেকে ভয় করে। বিনোদিনী মুচকি হাসে। বিনোদিনী সই করছে। তখন বিহারি বলে, আর একটা কথা ছিল। মহেন্দ্র বলেছে পরের সপ্তাহে শনিবার বাগান বাড়িতে একটা ছোট্ট ছবিভাগের আয়োজন করা হয়েছে। আপনি তো বউখানে সই হন, তাই আপনাকে বলেছে আপনাকেও আসতে হবে। বিনোদিনী বলে, না, আমি যাব না। বিহারি বলে, এটা আমাকে বললে হবে না, মহেন্দ্র তাকে বলুন। বিনোদিনী বলে, না, আমি যাব না, আপনি তাকে জানিয়ে দেবেন। বিহারি বলে, আচ্ছা, তাহলে কালকে ওই গাছ কাটার শাস্তিটা কি আপনি এখানেই নেবেন? বিনোদিনী কি বলতে চাইছেন আপনি? বিহারি বলে, ধরে নিন এটা আপনার ওই গাছ কাটার শাস্তি। বিনোদিনী মুচকি হাসে। এই থেকে বোঝা যায় বিনোদিনী ছবি বাড়িতে যাওয়ার জন্য সম্মত হয়েছে। দিন কেটে যায়। বিনোদিনী আর আশা অপেক্ষা করছে কখন মহেন্দ্র আর বিহারি আসবে। মহেন্দ্র আসে। তার নজর পড়ে একজন সাদা ধান পরা, ঘোমটা চাপা দেওয়া একজন বসে আছে আশালতার পাশে। মহেন্দ্র বলে, আপনি ওই দিকটায় সরে বসবেন? না, আমি আপনাদের মাঝখানে বসবো। তখন আশা বলে, আহা, কি বলছো? তুমি ওই দিকে গিয়ে বসো না, আমাকে আর আমার সখীকে এখানেই বসতে দাও। তখন মহেন্দ্র বলে, উনি কি কথা বলতে পারেন না? আচ্ছা, ওনার নামটা কি? তখন বিনোদিনী বলে, সখীর বান্ধবী। আমরা একে অপরকে এই নামেই ডাকি। তখন মহেন্দ্র বলে, আচ্ছা, এটা তো না হয় তোমাদের আদরের নাম হলো। আচ্ছা, তাহলে তোমাদের অনাদরের নামটা শুনি। তখন বিনোদিনী বলে, বিনোদিনী। ঠাকুরদা ভালোবেসে আমার এই নামটা রেখেছিল। তার এই নাম শুনে বিহারি বলে। তারা একে অপরের দিকে তাকায়। বিহারি আসে। সে বলে, তারা বাগান বাড়ি পৌঁছে গেছে। এদিকে বিনোদিনী আর আশালতা তাদের ফুলের খেলায় ব্যস্ত।
বৃষ্টি হওয়ার পর বিনোদিনী আর বিহারী। বিনোদিনী বলে, আপনি কি একাই থাকেন? বিহারী বলে, না, এখন আমার বাড়িতে আত্মীয় এসেছে, মেহমান বলতে পারে। তখন বিনোদিনী বলে, ও তা পুরুষ না মহিলা? না, সে 7 বছরের ছোট্ট একটি বাচ্চা। দুজনেই হেসে ফেলে। তখন বিনোদিনী বলে, তা আপনি বিয়েটা করবেন না নাকি? কিছু ভেবেছে? বিহারী বলে, না বাবা, আমি তো দেশের জন্য কাজ করতে চাই, এখন বিয়ের কথা ভাবিনি।
প্রথম ধরেছে বলে আমার মল্লিকা বলে। তখনও কুহেলি জানে সখা তরুণী উষার ধারে। শিশিরে শিশিরে অরুণ মালিকা উঠিতেছে ছলো ছলি আমার মল্লিকা বলে। আমার মল্লিকা বলে। যখন ধরেছে বলে আমার মল্লিকা বলে। এদিকে মাসিমা কলতলায় পড়ে গিয়ে তার কোমর ভেঙেছেন। বাড়িতে এসে মহেন্দ্র জানবার পরে সে কলতলা পরিষ্কার করতে চলে যায়। এদিকে আশালতা আর বিনোদিনী তাকে কলতলা পরিষ্কার করতে দেয়। আশা বলে, ওনাকে পরিষ্কার করতে কে বললো? বিহারী ঠাকুর বউ কে ডেকে নিলেই তো হতো। এই কথাটি বিনোদিনীর পছন্দ হয় না। বিনোদিনী বলে, কেন রে, বিহারী বাবু কি তোদের চাকর নাকি যে উনি এসে কাজটা করবে? পড়ে গেছে বিহারী আছে মহেন্দ্রকে ধরে ধরে নিয়ে আসে। জানায় মহিন্দা কলতলায় পড়ে গেছে আর বিহারী হলো ডাক্তার। সে বলে, এখন 2-3 মাস তুমি আর উঠতে পারবে না, আর স্কুল কলেজগুলো বিদ্রোহের জন্য এখন বন্ধ আছে। মহেন্দ্র বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে কোথাও ঘুরে আসি, হাওয়া বদল করে আসি। আশা শুনছো? তোমার সঙ্গীকেও বলো আমাদের সাথে যেতে। বিহারী বলে, কেন? মহেন্দ্র বলে, বুঝতে পারছো না, আশার সই হয়। তোমার বউখান তো আর সত্যি ছেড়ে কোথাও যায় না। আশা বুঝতে পারছে। বিহারী তখন ইংরেজিতে বলে, ওয়াই? মহেন্দ্র বলে, ওয়াই নট? আশা কিছুই বুঝতে পারে না। তারপরে আপনি বলে, তোমরা দুজনে যে কি ইংরেজিতে বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। দুজনেই আশালতার দিকে তাকায়, কিন্তু কিছু বলে না। বিহারী চলে যায়। এদিকে বিনোদিনীর হাত কেটে যাওয়ায় মহেন্দ্র তাকে অনেক রাতে মেম সাহেব ডাক্তারের কাছে নিয়ে যায়। সে বাড়ির একমাত্র পুরুষ। তাদের ফিরতে অনেক রাত হওয়ায় আশালতা দরজার সামনে দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষা করছে। তারা আসার পর আশালতা জিজ্ঞাসা করে, এত রাত হলো কেন? এত সময় বা লাগলো কেন? বিনোদিনী কিছু না বলে চলে যায়। মহেন্দ্র বলে, আচ্ছা ছাড়ো না, আমাকে একটু জল দাও না, প্রচন্ড ব্যথা করছে। আশার মনে কিছু একটা সন্দেহ জেগেছে। সে বলে, আমাকে ছুঁয়ে বলুন তো, আপনি আমাকে সব থেকে বেশি ভালোবাসেন? আশা বলে, আশা, এগুলো কি ছেলে মানুষই? এখন দেখছো তো আমার ব্যথা করছে, আমার ঘুম পাচ্ছে, আমাকে শুতে দাও। একটা নিস্তব্ধতা। আশার কথাটা ঠিক ভালো লাগে না। সে ভেবেছিল মহেন্দ্র তাকে সব থেকে বেশি ভালোবাসে। পরের দিন আশার ছেলেরা বিনোদিনীকে নিয়ে সে বাগানে ঢুকে তাকে ফুলের মালা পরাবে, তাকে সোনার গয়না পরাবে।
বিহারি বলল, বিনোদিনী, বাহ, আপনাকে তো খুব সুন্দর লাগছে গয়না বলে। বিনোদিনী দস্তর বলল, কিন্তু বিহারি কথাটা তার ভালোই লেগেছিল। এদিকে মহেন বলল, না, মোটেও ওনাকে ভালো লাগছে না। উনি যেমন সাধারণভাবে থাকেন সেভাবেই ওনাকে ভালো লাগে। আশাবাদ বলে, এরকম বললেন কেন? ভালোই তো লাগছে বাড়িতে। বিনোদিনী বলল, না আশা, আমার দোষ। আমি তোর কাছ থেকে গয়না বলতে চেয়েছিলাম, ওনার হয়তো সেটা পছন্দ হয়, আমি খুলে রেখে দিয়েছি। বিনোদিনী গয়না খুলে রাখে, বলে আসছি বলে সে রেগে মেগে চলে যায়। আশা বলে, কেন বললে এই কথাগুলো? মেয়েটা শখ করে একদিন একটু সেজেছিল, আপনাদের মনে কি একটুও দয়া মায়া নেই বাবু? মহেন্দ্র বলে, বিহারি তাকে ভালো করেছে, আমি খারাপ করলেই বা কি হয়ে যাবে? সন্ধ্যাবেলা বিনোদিনী করেছে। মহেন্দ্র গয়নার বাক্স নিয়ে তার কাছে আসে। সে দরজায় কড়া নাড়ে। বিনোদিনী দরজা খুলে দেখে মহেন্দ্র এসেছে। সে বলে, আপনি এখানে কি করছেন? মহেন্দ্র বলে, নিজের ভুলে প্রায়শ্চিত্ত করতে এসেছি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির প্রাণে চোখ মেলেছি, বাহির প্রাণে আমার হৃদয় জাগে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে।
রাজলক্ষ্মী দেবী আশাকে ডেকে পাঠায়, বলে, দেখো তোমার পরিমা গয়না দেখতে এসছে। বলে, কি গো, কবে নাতিপুতির মুখ দেখবে তোমার শাশুড়ি মা? আশা লজ্জা পায়। সে রাজলক্ষ্মীকে বলে, মা দাঁড়ান, আমি গয়না আনছি। সে ছুটতে যায়, সে ঘরে রাখা টিনের বাক্সের মধ্যে গয়না খুঁজতে থাকে। হঠাৎ করে সে অনেকগুলো চিঠি দেখতে পায়। সে উৎসাহের সাথে সেগুলো পড়তে থাকে। সে এই কদিনে বিনোদিনীর কাছ থেকে কিছুটা হলেও পড়াশোনা শিখেছে। আশা চিঠিটা খুলে দেখে চিঠিটা তার সামনে লেখা বিনোদিনী, আর বিনোদিনীর লেখা তার স্বামীকে। সে কান্নায় ভেঙে পড়ে। তাকে রাজলক্ষ্মী গিয়ে বলে, কি হয়েছে? আশালতা তখন কাঁদতে কাঁদতে বলে, দোহাই মা, আপনি আমাকে মারুন, বকুন, কিন্তু কি হয়েছে বলতে বলবেন না। এরপর আশালতা বাড়ি ছেড়ে চলে যায় এবং কাশী গিয়ে থাকতে শুরু করে। এদিকে রাজলক্ষ্মী দেবী সেটা জানতে পারেন। রাজলক্ষ্মী দেবী মহেন্দ্র এবং বিনোদিনীকে ডেকে পাঠান। মহেন্দ্র বলে, এই মেয়েটিকে এখান থেকে চলে যেতে বল। বলে, তোকে আমি এর জন্য এখানে এনেছিলাম, তোর ওপর দয়া করে আমি এখানে এনেছিলাম, তুই এই করবি? তুই আমার ছেলের সংসারটা ভেঙে দিলি। বৌমা বাড়ি ছেড়ে চলে গেল শুধুমাত্র তোর জন্য। তখন রাজলক্ষ্মী দেবীকে বলে, দোষটা তো শুধু আমার একার নয়, আপনার সুপুত্র তো সমান দোষে দোষী। আর তাছাড়া আমি তো আপনার
ছেলের কাছে যাইনি, আপনার ছেলে এসেছে আমার কাছে। মহেন নয় নয় এ বাড়িতে থাকবে, আর নয়তো আমি। বাড়িতে বলে খবরটা পেয়েছি নিশ্চয়ই। আমি আপনার কাছে আশ্রয় চাইতে এসেছি। আমাকে আশ্রয় দাও। আমি যে আর কোথায় যাব? আমার কোনো আশ্রয় নেই। আপনি আমার একমাত্র বন্ধু, আপনি আমার একমাত্র ও শেষ ভরসা। বিহারী বলে, আপনি যা করেছেন তার জন্য আমি আপনাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, আর না আমি আপনাকে আশ্রয় দিতে পারবো। বিনোদিনী মনটা ভেঙে যায়। বিহারী তাকে বলে, আজকে রাতটা এখানে বৃষ্টি বাদলে, তাছাড়া বাইরে বৃষ্টি হয়েছে। কাল সকালে না হয় আপনিও কোথাও আশ্রয় দিতে দিলেন। বিনোদিনী বলে, তাহলে আপনিও আমার আশ্রয় দিলেন না? কৃষ্ণ কৃষ্ণ জুড়ে চোখে কৃষ্ণ কামি দৃষ্টি বৈশাখী
দেখি বিনোদিনী চলে যায় বেনারসের ঘাটে। আর তার পিছু পিছু যায় বিহারি। বিহারি বিনোদিনীর কাছে আসে বিয়ের প্রস্তাব নিয়ে। বিহারি বিনোদিনীকে বলে, আমি আপনাকে চিরদিনের জন্য আশ্রয় দিতে চাই। বিনোদিনী বলে, আপনি এখানে এসেছেন কেন? আপনার তো এখানে আসার কথা নয়। আপনি তো আমাকে ভুলে যায় বিনোদিনী। সে আর কিছু বলে না। বিহারি বলে, মহেন্দ্র বৌঠানকে ফেরত নিয়ে এসেছে, আর আমি এখানে আমার বিয়ের কারণ সৃষ্টি করতে এসেছি। আপনাকে আমি আপন করে নিয়ে যেতে এসেছি। এই সম্পর্ক ঠিক না, আমি বিধবা মানুষ। বিনোদিনী বলে, আপনার এত নাম ডাক, তাছাড়া আপনি দেশের জন্য লড়ছেন। আপনি আমার মতন বিধবাকে বিয়ে করে কেন নিজের নাম নষ্ট করবেন? বিহারি বলে, আমি দেশের জন্য লড়ছি, আবার মেয়েদের জন্য লড়ছি। সমাজ কি বললো আমার কিচ্ছু যায় আসে না। আমি আপনার দায়িত্ব নিতে চাই। বিনোদিনী তাকে মানা করলেও সে কিছুদিন ভাবার সময় নেয়। একদিন সে দেখতে পায় এক বৃদ্ধ মহিলা জলের জন্য তল পাচ্ছে। তার ঠান্ডা লাগছে, কেউ নেই তাকে চাদর দেওয়ার জন্য। বিনোদিনী তার গায়ের চাদরটা খুলে সে বৃদ্ধ মহিলার গায়ে দিয়ে দেয়। সে বুঝতে পারে সে বৃদ্ধার কাছে আরো বেশি সময় নেই। সে বুঝতে পারে বিধবাদের এটাই শেষ পরিণতি। কেউ থাকে না তাকে চাদর দেওয়ার জন্য, খাবার দেওয়ার জন্য, যত্ন নেওয়ার জন্য, একটু জল দেওয়ার জন্য। তখন সে দূরে বিহারিকে দেখতে পায়। সে তখন সিদ্ধান্ত নেয় ও বিহারিকে দেখতে পায়। এরপর তাদের মধ্যে কিছু সুন্দর আরাধনা
বাসায় সব পছন্দ আসে, কিন্তু সে এসে দেখে ঘর খালি। খাটের ওপর দেখতে পায় একটা চিঠি। চিঠিটা বিনোদিনীর লেখা। সেখানে লেখা আছে, আমি বুঝতে পেরেছি এই সমাজে আমাদের বিশেষত বিধবাদের কোনো স্থান নেই, তাই আমি এখান থেকে অনেক দূরে চলে যাচ্ছি। বিহারীর হাত থেকে চিঠিটা পড়ে যায়। একটা বিহারী তারপর একটা ডায়েরি লেখে। সে যেহেতু বিদ্রোহী, তাই তার কাছে বিনোদিনী কোথায় থাকে সে খবর আছে। বেশ কিছু বছর কেটে যায়। এদিকে মহেন্দ্র আর আশালতার ভরা আলো করে এসেছে এক ফুলফুলে পুত্র সন্তান। তারা এখন সুখেই আছে। বিনোদিনী বিহারী লেখা সেই ডায়েরিটা পেলে সে কোনো দিনও খুলে দেয়নি। সেটা পড়েছিল সেই বন্ধ ড্রয়ারের ভিতরে। বিনোদিনীর চোখে জল, তার চোখের এক ফোঁটা জল ডায়েরির ওপর পড়ে। সেই বৃদ্ধা মহিলাটি আর কেউ নয়, আমাদের বিনোদিনী। চারিদিক পুরো নিস্তব্ধ। বাচ্চা মেয়েকে বলে উঠলে, কাঁদছো কেন? বিনোদিনী বলে, না কিছু না, কিছু কিছু গল্প কখনো কখনো সত্যি হতে পারে। বিনোদিনী কথা শেষ করে। তখন বাচ্চা মেয়ে আবার বলে ওঠে, আচ্ছা ঠাকুমা, তুমিও ওই ছোটবেলায় একটা গানে নাচ করতে বলতে না, গল্প শুনিয়েছিলে, একটু নেচে দেখাও না। আমিও নাচতে চাই, এখানে সবাই নাচতে পারে, আমি শুধু পারি না। আজকে এই নাটক চোখের বালি পেছনে প্রকৃতি যেন আমাদের সমর্থন জানাচ্ছে। আজ যেন কথা বলে উঠেছে রবীন্দ্রনাথের সেই কবিতার মতো, প্রতিটি পাতা, প্রতিটি পাখির কণ্ঠে রবীন্দ্রনাথের গান পাচ্ছে। প্রকৃতি আজ আমাদের এই নাটকের সঙ্গী। বাতাসে যেন নজরুলের বিদ্রোহী গান গাইছে, আকাশে যেন রবীন্দ্রনাথের শান্তির ছবি আছে। এই পৃথিবী যেন আমাদের এই সাংস্কৃতিক উৎসবকে আলিঙ্গন করছে। প্রকৃতির এই সমর্থনে আমরা আজ আমাদের নাটক উপস্থাপন করলাম, যেখানে প্রেম, ঈর্ষা, আত্ম-অন্বেষণ এবং মানবিক সম্পর্কের গল্প প্রকৃতির কণ্ঠে বাজছে। আশা করি প্রকৃতির এই সম্পর্কে আপনি আপনাদের নাটক আরো গভীরভাবে উপভোগ করেছেন।
এবং অদ্রিজা দাস।